এই যে আপনি দেখছেন, আপনার সঙ্গেই এই বিষয়গুলো নিয়ে আলাপ করি যে ঐকমত্য কমিশনের প্রস্তাব কি ছিল, রাজনৈতিক দলগুলোর অবস্থান কি, আপনি একটু ব্যাখ্যা করবেন। আমরা এখানে তো যে বিষয়গুলো দেখছি, প্রথমে যদি আলোচনা করি যে পিয়ার পদ্ধতি উচ্চকক্ষে, এখানে কিন্তু ২৭টি দল মূলত এই যে পিয়ার উচ্চকক্ষে পিয়ার চায়। ২৭টি দল ঐক্যমত্য হয়েছে। এখানে ৩টি দল জমিয়তে উলামা এবং বাসদ সিপিবি তারা ছাড়া, এই ৩টা দল ছাড়া যারা এই ৩০টি দল এখানে অংশ নিয়েছিল, বাকি ২৭টা দল কিন্তু তারা উচ্চকক্ষে পিয়ার চায়। কিন্তু এখানে উচ্চকক্ষের পিয়ার নিয়ে যে সমস্যাটি হয়েছে, ঐক্যমত হয়নি। পিয়ার কিন্তু চাচ্ছে, তাহলে অনৈক্যটা কোথায়? অনৈক্য হচ্ছে কোন পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য কোন পদ্ধতিতে নির্বাচিত হবে, সেটা নিয়ে মূলত অনৈক্য রয়ে গেছে। কিন্তু উচ্চকক্ষে যে পিয়ার চায় সেটি নিয়ে ২৭টা দল একমত। সেখানে মূল সমস্যা হচ্ছে বিএনপি মূলত যে এই প্রচলিত পদ্ধতিতে এখন যেভাবে নিম্নকক্ষ, অর্থাৎ যদি দুটো হাউস হয় ওই নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে যেভাবে নির্বাচন হয় সেভাবেই তারা আসলে উচ্চকক্ষের সেই সংখ্যানুপাতের, অর্থাৎ নারীর এখন যেভাবে যে ৫০টি আসন আমাদের রয়েছে সংরক্ষিত, সেই নারীর আসন যেভাবে নির্বাচিত করা হয়, উচ্চকক্ষে তারা আসলে সেই ধরনের সেই পদ্ধতিটি উচ্চকক্ষে অর্থাৎ সংসদীয় আসনের ভিত্তিতে সেই জায়গাটিতে মূলত অনেকটা রয়ে গিয়েছে। এটা তো একটা বিষয় গেল পিয়ার পদ্ধতির উচ্চকক্ষে। এরপরে যেটি রয়েছে সাংবিধানিক 4টি প্রতিষ্ঠানের নিয়োগের বিধান, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল, এই নিয়োগগুলো নিয়ে বিএনপির যেই দ্বিমত, এখানে মূলত যদি বড় পলিটিক্যাল স্টেক যদি কথা বলি বিএনপি এখানে তার দ্বিমত রয়েছে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বা অন্য অধিকাংশ দলগুলি এখানে তাদের ঐক্যমত রয়েছে। বিএনপি আসলে এইখানে কিন্তু এই যে কর্ম কমিশনের যে নিয়োগ প্রক্রিয়াটা, দুদকে মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, ন্যায়পাল, এই নিয়োগ প্রক্রিয়া তারা এইখানে যে বলা হচ্ছে যে এই একটি সার্চ কমিটির কথা বলা হচ্ছে, যে একটি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন, সেটা নিয়ে কিন্তু তাদের ঐক্যমত আছে। জি, 5টা এই সংবিধিবদ্ধ অনেকটা সেরকম প্রতিষ্ঠানগুলোর সেই নিয়োগ কমিটিগুলো কিন্তু এইগুলোতে তারা আসলে বলছে যে তারা যদি সরকার গঠন করে পরবর্তীতে, তারা হচ্ছে এটা তারা মানবে না। তারা কিন্তু এটা মানেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপত্তি জানিয়েছেন। কিন্তু তারা সাথে সাথে এটিও বলেছেন তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা হচ্ছে এটি বাস্তবায়ন করবে না, কিন্তু তারা আইনকে স্ট্রেনথেন করবে না, এই সংক্রান্ত যে আইনগুলো আছে আইনগুলোকে শক্তিশালী করবেন বা বিধান তারা পরিবর্তন করবেন, সেটি তারা বলছেন। কিন্তু এর পাশাপাশি তারা কিন্তু নির্বাচন কমিশনের যে এটা ছিল নিয়োগ পদ্ধতি, সেটা কিন্তু আবার বিএনপি মেনে নিয়েছে এই জায়গাটাতে এসে। পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে র্যাঙ্ক চয়েজের ভোট যেই বিষয়টি এসেছে, এখানে জানি যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এখানে আলোচনাটা, এখানে 5 সদস্যের একটা কমিটি থাকবে। সেখানে 5 সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী তিনি থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন এবং সংসদে তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকবেন। এই 5 সদস্যের প্রতিনিধির মধ্য দিয়ে মূলত কিন্তু প্রধান উপদেষ্টার যে নিয়োগ হবে নির্বাচনকালীন, তার নিয়োগটা হবে। কিন্তু এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে, তাদের পদ্ধতি তাহলে কিভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ হবেন, সেখানে বলা হয়েছে যে বিরোধী দল অর্থাৎ 5 জন সদস্যের নাম প্রস্তাবনা করবেন। নাম প্রস্তাবনার বিষয়টি এখানে এসেছে। সরকারি দলও 5 জন সদস্যের নাম প্রস্তাব করবেন এবং বিরোধী দল থেকে, অর্থাৎ তৃতীয় বৃহত্তম যে দলটি আছে, তারা 2 জনের নাম প্রস্তাব করবেন। এই নাম প্রস্তাব করার পর এই যে 5 সদস্য বিশিষ্ট যে কমিটিটি রয়েছে, যারা এই প্রধান উপদেষ্টাকে মনোনয়ন করবেন, সেই 12 জন থেকে তাদের যে একটি সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত তারা নেবেন যে এই 12 জনের মধ্য থেকে তারা কাকে নির্বাচিত করতে চান বা করতে পারেন। যদি সিদ্ধান্ত না হয়, না, আমি এখানে একটু বলে রাখি যে প্রথমে তো মূলত সরকারি দল এবং বিরোধী দল থেকে 10 জন নেওয়া হবে। এই 10 জন মূলত 5 জন সদস্যের কাছে যাবে এবং তারা যদি তখন সর্বসম্মতিক্রমে কোনো একজনকে নির্বাচিত করতে না পারে, তখন দ্বিতীয় দফায় তৃতীয় বৃহত্তম যে দল রয়েছে তার কাছে আবার 2টা নাম প্রস্তাব করা হবে। এই 12 জনের মধ্যে থেকে তারা যদি নির্বাচন করতে না পারেন সর্বসম্মতিক্রমে, বিএনপি এই স্টেপ পর্যন্ত, অর্থাৎ এই 3rd স্টেপ পর্যন্ত বিএনপি রাজি আছে। বিএনপি বলছে যে এই সরকারি দল বা বিরোধী দল এবং পরবর্তীতে তৃতীয় বৃহত্তম দল, তারা যে 2 জন নাম প্রস্তাব করে, এই 12 জন যে নাম প্রস্তাব করবে, সেখান থেকে যে 5 জন সদস্য মনোনয়ন, এই বোর্ড যদি আমি এইভাবে বলি, এই 5 জন সদস্যের মধ্য দিয়ে, এই 12 জন সদস্যের মধ্য দিয়ে তারা একজনকে নির্বাচিত করবেন সর্বসম্মতিক্রমে। এই পর্যন্ত বিএনপি রাজি আছে। কিন্তু এরপর যদি তখনও যদি তারা কাউকে নির্বাচিত করতে না পারেন, তাহলে কি হবে? তখনই সমস্যাটা হচ্ছে বিএনপি বলছে এটি পরবর্তীতে নির্বাচিত সংসদ
সেখানে তারা আলাপ আলোচনা করবে এবং সেখানে যে সিদ্ধান্ত হয় সেটা বাস্তবায়ন করবে। জি। কিন্তু সেখানে আমি এখানে একটু একটু ছোট করে ব্যাখ্যা করি যে সেখানে হচ্ছে র্যাঙ্ক চয়েস পদ্ধতি তাহলে কি হবে, তখন যদি সর্বসম্মতিক্রমে না হয় তখন উচ্চ আদালতের একজন এবং অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক তখন আবার এই যে নির্বাচন যে কমিটিটা রয়েছে সেখানে, তার মানে তখন এই নির্বাচন যে কমিশন সেখানে 7 জন সদস্য হবে। সেই 7 জন সদস্য মূলত মিলে একজনকে এখান থেকে নির্বাচন তারা চেষ্টা করবেন। তখনও যদি না হয় তখন মূলত এই যে 3 জন আসবে, প্রধান সরকারি দল থেকে একজন, বিরোধী দল থেকে একজন এবং এই যে তৃতীয় বৃহত্তম যে দল সেই দল থেকে তারা একজন দুই পক্ষ থেকে একজন তারা নাম প্রস্তাব করবে এবং তারা নিজের একটা নাম প্রস্তাব করবে। এর ভিত্তিতে মূলত তখন হচ্ছে এটি একটি প্রক্রিয়া এনে সেটি নির্বাচন একজন উপদেষ্টা নির্বাচন করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী একাধিক পদে নয়, সেখানে মূলত কমিশনের প্রস্তাবনা ছিল যে একই ব্যক্তি তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না এবং তিনি সংসদীয় দলের প্রধান থাকতে পারবেন না এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেটি এখানেও বিএনপি মূলত এটি অনাপত্তি জানিয়েছে। জামাতের এখানে অনাপত্তি একটা বিষয় আছে, তারা বলছেন যে মানে সংসদীয় নেতা যিনি তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিন্তু দলীয় প্রধান না থাকলেও হবে, এটি একটা বিষয় রয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদের যেখানে যে বিষয়টি রয়েছে সেটি মূলত যে আস্থা ভোটের যে ব্যাপারটি রয়েছে সেই বিষয়টি নিয়ে এখানে অনেক রয়ে গেছে, সেটা কিন্তু 3টি দলে জামাত, বিএনপি, এনসিপি তারা এটি কেউই এখনও রাজি না। এবং আরেকটি যেটি বিষয় হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির নিয়োগ, সেখানে মূলত জামায়াত এবং বিএনপির এখানে একটা ঐক্যমত আছে কিন্তু এনসিপি আসলে এইখানে তার একটা দ্বিমত আছে। এবং নারীদের 7% যে সরাসরি মনোনয়ন বিষয়টি এটিও বিএনপি এখানে দ্বিমত পোষণ করছে কিন্তু এখানে বিএনপি একমত কিন্তু বিএনপি একমত, এখানে জামাত এবং এনসিপি আসলে এনসিপি মূলত এখানে তার সংখ্যাটা আরো বাড়িয়েছে, তারা 15 থেকে 17% এই মধ্যে আর কি তারা এটি বলেছে। আর গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এটি নিয়ে তো সবার ঐক্যমত্য তৈরি হয়েছে এবং রাষ্ট্রের মূলনীতি নিয়ে কিন্তু যেটি আপনি আগে বলেছেন 3 দলের আর কি জামাত, বিএনপি, এনসিপি ঐক্যমত আছে কিন্তু বাম কয়েকটি দলের সিপিবি, বাংলাদেশ বাসদ তারা আসলে এখানে যে 70 অনুচ্ছেদ যেটি রাষ্ট্রের মূলনীতির সংবিধানের যে মূলনীতি সেটি তারা পরিবর্তনের বিপক্ষে আর কি। এটা হচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জাওয়াদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত মৌলিক সংস্কার বলতে যে উচ্চকক্ষের বিষয়টি এবং সাংবিধানিক বেশ কিছু নিয়োগ, এই বিষয়গুলোতে এখনও ঐকমত্য, যেসব আপত্তি সহ ঐকমত্য হয়েছে এইটি নিয়ে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে।